আলোচনার পরামর্শ। আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। এখনো পর্যন্ত আমরা কোনো অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি। বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করি, যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপাদেয় হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে প্রত্যাবাসন নিশ্চিতে সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার, জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থায় ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপিকে ঠেকাতে এড়িয়ে যাওয়া হচ্ছে নির্বাচন, বিশেষ গোষ্ঠীর কথায় বাকশালের গন্ধ, অভিযোগ নেতাদের। সংস্কার বিচার শেষে ডিসেম্বর-জুনের মধ্যে ভোটে প্রস্তুত জামায়াত। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগের সত্যতা পেলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজ্য। সিদ্ধান্ত পেতে ভরসা আদালত, অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি। আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে ধোঁয়াশা, নিষ্পত্তি করতে চলতি মাসেই ওয়াশিংটনে বৈঠক। যোগ দেবেন অর্থ উপদেষ্টা। বাজেট উপস্থাপনের পর জুনেই অর্থ ছাড়ের আশা। ছয় দফা দাবি আদায়ে এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে গণমিছিল, সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, সেখানেও আমাদের কোনো পথ নেই। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। দীর্ঘদিন ধরে নেই নিধন কার্যক্রম। 2 বছরে 9 কোটি খরচ হলেও ফলাফল শূন্য। ওষুধ কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে দুদক। রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মত সাবেক কূটনীতিকের। 1971 সালের 18 এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় যাত্রা শুরু করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে ফরেন অ্যাফেয়ার্স দিবস। এটা কিন্তু মুক্তিযুদ্ধে একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের কূটনীতিকদের গৌরবোজ্জ্বল আখ্যান। প্রবাসীদের সমস্যার সমাধানে দূতাবাসগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন তৌহিদ হোসেন। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যার সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গলার কাঁটা হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে বড় প্রতিবন্ধক। আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করি, যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপাদেয় হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটা হয়তো বিবেচনা করা যেতে পারে। 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অঞ্চলে যিনি, তার সাথে আমাদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, রাখাইনে শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে এনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা হবে, আর এজন্য সব পক্ষের সঙ্গে কাজ করছে সরকার। সন্ধ্যায় কক্সবাজার শহরের পেশকারপাড়ায় এক অনুষ্ঠানে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেখানে তিনি বলেছেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরানো সম্ভব নয়। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সব পক্ষের সঙ্গে কাজ করছে বাংলাদেশ।
খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন হবে, সেখানে যাতে সব কথা তুলে ধরা হয় সে বিষয়েও রোহিঙ্গাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থা ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করছি এই লক্ষ্যে আমরা সফল হব। নির্বাচন সংক্রান্ত আলোচনায় বাকশালের গন্ধ পাচ্ছে বিএনপি, এমনকি দলটিকে ঠেকাতে চলছে নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা। শুক্রবার পৃথক সভায় অংশ নিয়ে এমন অভিযোগ তুলেছেন দলটির দুই শীর্ষ নেতা। অপরদিকে নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ই ভোটে যেতে প্রস্তুত তারা। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতের উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বক্তব্যের এক পর্যায়ে দলের নিবন্ধন ফেরতের প্রসঙ্গ তোলেন তিনি। পাশাপাশি কথা বলেন আসন্ন নির্বাচনে নিজেদের অংশগ্রহণের ব্যাপারে। উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচনে যেতে প্রস্তুত তারা। এদিন বিকেলে চট্টগ্রামে মহানগর মহিলা দলের কর্মশালায় যোগ দিয়ে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অভিযোগ তোলেন, ভোট নিয়ে একটি গোষ্ঠীর বক্তব্যে বাকশালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে একটি গ্রুপ তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই একদলীয় বাকশালী সূর্যের গন্ধ পাচ্ছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানের দাবিতে সমাবেশ করে গণতান্ত্রিক পরিষদ। সেখানেও নির্বাচন নিয়ে অপচেষ্টা চলার অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। তবে বরাদ্দ বাতিল করতে পারছে না রাজউক। কারো নামে সম্পত্তি দলিল হলে বাতিলের পথ কেবল আদালতে, এমনটাই বলছে প্রতিষ্ঠানটি। এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজউক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অনৈতিক কাজে সহযোগী হিসেবে রাজউক কর্মকর্তারা পার পেলে ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে। তসলিম তৌহিদের রিপোর্ট। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা। আসামির তালিকায় রয়েছেন রাজউকের 20 কর্মকর্তা। তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের সহযোগী হিসাবে রাজউক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত। ভাগটা তো আপনিও নিছেন, আর্থিকভাবে নিছেন, অত পদোন্নতির মাধ্যমে নিয়েছেন, নিয়েই তো আপনি সই করছেন। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, যে কর্মচারী তারা স্বাক্ষর করছে, যে কর্মকর্তারা স্বাক্ষর করছে, তারা অবশ্যই দায়ী না কেন? তোমাকে কি চাকরি দেওয়া হয়েছিল আরেকজনের চুরিতে সহযোগিতা করার জন্য? এদিকে অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজউকের। সংস্থাটির চেয়ারম্যান জানান, একবার দলিল হলে আদালতের নির্দেশনা ছাড়া বিকল্প পথ খোলা নেই। একবার যদি একটা দলিল হয়ে যায়, সেটা কিন্তু সর্বোচ্চ কোর্ট পর্যন্ত জায়গায় বাতিল হয়ে যায়। এটা কিন্তু রাজউক চাইলেই বাতিল করে দিতে পারে না। বাতিল প্রক্রিয়াটা আমরাই করব, নির্দেশ আসলে সেভাবে। আর এগুলো অলরেডি এগুলো তদন্তাধীন আছে, কাজে এই মুহূর্তে আমাদের কার্যক্রম এগুলোর উপরে বন্ধ। শেখ পরিবার ছাড়াও পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজউক চেয়ারম্যান। হ্যাঁ, তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
আইএমএফের ঋণের কিস্তি পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানেও ঋণের কিস্তির বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বাজেট উপস্থাপনের পর জুনই আইএমএফের বাজেট সহায়তার কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জানিয়েছেন এরপরও ঋণ না পেলে বাজেট সহায়তার জন্য মরিয়া হয়ে ছুটবে না বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানভীর রুপলের রিপোর্ট। 2023-এ $470 কোটি ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মোট 6 কিস্তিতে ঋণ দেওয়ার কথা সংস্থাটির। এরই মধ্যে 3টি কিস্তি বাংলাদেশ হাতে পেলেও চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রায় 2 সপ্তাহের ঢাকা সফর শেষে বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু সন্তুষ্টির কথা জানালেও চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। তবে বাজেট সহায়তার এই অর্থ পেতে জুনের প্রথম সপ্তাহে প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানতে চাইবেন অর্থ উপদেষ্টা। এজন্য আগামী 21 এপ্রিল ওয়াশিংটনে শুরু হতে যাওয়া বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সম্মেলনও সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওরা আমাদের প্রোগ্রেসটা দেখেছে, ওইটা দেখে সন্তুষ্ট। ওরা বলছে ফাইনাল জিনিসটা আমরা ওয়াশিংটনে গিয়ে নেগোশিয়েট করবো বাজেট সাপোর্টের জন্য। সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সেটা আমরা তুলে ধরবো। এরই মধ্যে রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভের স্থিতিশীলতায় সন্তোষ জানিয়েছে আইএমএফ। রাজস্ব বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা একেবারে একদম মরিয়া হয়ে জানি যে আইএমএফের টাকা না পেলে চলবে বা ওয়ার্ল্ড ব্যাংকে হলে ভালো হয়। তবে আমাদের যে প্রজেক্টের ব্যাপারে কিন্তু এত শর্তটা থাকে না। আমাদের মেন শর্ত থাকে কি জানি বলে বাজেট সাপোর্টের জন্য, এগুলো বেশি শর্ত। ওয়াশিংটনের সম্মেলন শেষে 29 এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে। 2 জুন ঘোষণা করা হবে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সানভীর রুপল, সময় সংবাদ। দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুম্মা রাজধানীতে কাফন মিছিল শেষে কথা জানান তারা। বলেন সংকট নিরসনে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। কাফন মিছিল নিয়ে রাজপথে পলিটেকনিকের শিক্ষার্থীরা। শুক্রবার বাদ-জুমা রাজধানীর তেজগাঁও হলপাড়া মসজিদের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটে শেষ হয় কর্মসূচি। শিক্ষার্থীরা জানান সমস্যা সমাধানে সরকারের প্রতি আস্থা রাখতে চান তারা। তারা এসএসসি দিয়ে আসছে, এসএসসি এবং এইচএসসি থেকে, আর জেনারেল থেকে আসছে। তারা কিভাবে আমাদের টিচার হতে পারে, কারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা আমাদের জুনিয়র। তারা ল্যাব সহকারী থেকে এসে কোনোভাবে আমাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। কিভাবে তারা এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে আমাদের স্যার ডাকতে পারি। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। মিছিল শেষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয় 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না, আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে রাজধানীতে বিক্ষোভ ও গণমিছিল করেছেন মুসল্লিরা। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এই কর্মসূচি পালিত হয়। জমিয়তে উলামার ইসলামের উদ্যোগে জুমার নামাজ আদায়ের পর মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় এই গণমিছিল। এতে জমিয়তে উলামায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে মসজিদ চত্বরে শেষ হয়। এর আগে নামাজ শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের প্রতি ঘৃণা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়াও ভারতে বিতর্কিত ওয়াকফা বিল আদালত দ্বারা শুধু স্থগিত নয়, বরং এটি নিষিদ্ধেরও দাবি জানান মুসল্লিরা। সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরক অপারেশন করতেই হবে, এই বিস্ফোরণকে নির্মূল করতেই হবে। ইসরায়েলকে টুটে চেপে ধরার কোনো
সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল আর ইসরায়েলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে। এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে। আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই। তবে শুধু স্থগিত নয়, বাতিল করতে হবে। মশার উপদ্রবে নাজেহাল গাজীপুরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায়ও থাকতে হচ্ছে আবদ্ধ ঘরে। মশা মারার ওষুধ কিনতে গত 2 বছরে খরচ হয়েছে 9 কোটি টাকা। কিন্তু এতে নেই কোনো ফলাফল। অভিযোগ আছে ওষুধ কেনার অর্থ লোপাটেরও, আর এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। মিলেছে প্রাথমিক সত্যতাও। জুনায়েদ রুবেলের ছবিতে দেখব মেহেদি হাসানের রিপোর্ট। এ যেন মশার নগরী। দিন কিংবা রাত ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই, অতিষ্ঠ নগরবাসী। এ চিত্র প্রায় 70 লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরীর। শেষ কবে এই শহরের মানুষ মশার ওষুধ স্প্রে করতে দেখেছেন তা হয়তো অনেকেই ভুলেই গেছেন। মশার কোনো ওষুধ ছিটাতে দেখি না। মশার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যে কারো কাছে দুঃখ দুর্দশার কথা বলবো, কাউন্সিলের কাছে যাবো, সেই সমস্যাটা সেখানেও আমাদের কোনো পথ নেই। মশা নিয়ে গাজীপুরবাসীর এমন অভিযোগের শেষ নেই। রাজনীতির নানা বাঁকে ঘটে নানা ঘটনা, কর্তৃপক্ষ বদলায়, কিন্তু এই পরিস্থিতির হয় না উন্নতি। মশা নিধনের দায়িত্বে থাকা গাজীপুর সিটি কর্পোরেশন নাকি এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে গেল 2 বছরে মশা মারার ঔষধ কিনতেই খরচ হয়েছে প্রায় 9 কোটি টাকা। ফলাফল ঘুরে ফিরে সে একই। স্বাভাবিক মশা মারতে কর্তৃপক্ষের সদিচ্ছা আছে তো। দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই ওষুধ কেনা নিয়েই নগর ভবনে চলছে শুভঙ্করের ফাঁকি। এরই মধ্যে মশা মারার নামে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। পাওয়া গেছে প্রাথমিক সত্যতাও। সম্পূর্ণ রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে উপস্থাপন করব। সব জেনে শুনেও যেন নির্বিকার নগর প্রধান। নিজেরা ব্যবস্থা না নিলেও আশ্বস্ত করেছেন দুদকের তদন্তে সহায়তা করবেন। দুদক যে না, এটা আমি ইনফরমেশন আমার কাছে ডিটেইল নাই, আমি বলতে পারবো না। যদি দুদক পায় আর কি, পাইলে করুক, আমাদের তো আপত্তি, আমি তো চাই করুক। দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। এমন বাস্তবতায় শিগগিরই ব্যবস্থা না নিলে আসছে ডেঙ্গু মৌসুমে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। হোয়াইট ওয়াশ নয়, বরং টাইগার হেড কোচের ভাবনা আপাতত সিলেট টেস্ট জয়। সিলেটের ফ্যাসিলিটিসে মুগ্ধ হয়ে ক্যারিবিয়ান টেস্ট দলকে যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান না। উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা। এদিকে সিলেট টেস্টে কেবল ব্যাটার হিসেবে খেলবেন মুশফিকুর রহিম। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।